দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরবরাহ বৃদ্ধির কথা বলা হলেও গ্রাহক ভোগান্তি কমেনি রাজধানীর ঢাকার বিভিন্ন ফিলিং স্টেশনে। পেট্রোল পাম্পগুলোতে আগের মতোই দেখা গেছে দীর্ঘ লাইন। দাম বাড়ালেও পর্যাপ্ত তেল না পাওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ভোক্তারা। রিপোর্ট করেছেন ফাহাদ মোহাম্মদ। তেলের দাম বেড়েছে ঠিকই, কিন্তু ভোগান্তি কমেনি ভোক্তাদের। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে গাড়ি ও বাইকের তেলের জন্য এখনও লম্বা লাইনে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। 4-5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরেও যদি আমি ট্যাঙ্কে একটা ফুল না করতে পারলাম, আমার তো হচ্ছে যে প্রতি সপ্তাহে এসে দাঁড়ানো সম্ভব না। রাত পর্যন্ত 2টা দাঁড়াইছি, সারা তো জাগ নাই, রাত্রে তারা ঘুমাইতে পারি নাই। রাত 3টার সময় দাঁড়াইছি ভাই, দাঁড়িয়ে তো আমরা দেখা গেল ঘুমডুম পারতে পারি না, এখনো পর্যন্ত তেল পাই না। আবার দেয় 10টা তেল নিয়ে আবার কালকে নাহলে পরশুদিন আবার আসতে হবে। ঠিকমতো তেল না পাওয়ার ভোগান্তির সাথে নতুন চিন্তার ভাঁজ তেলের মূল্য বৃদ্ধি। রাইড শেয়ার করে জীবিকা নির্বাহ করা চালকদের চোখে মুখে তাই হতাশার ছাপ। তেলের দাম বাড়েছে, তারপরে সিরিয়াল তেল লাভটা কি, তেলের দাম বাড়ায় লাভটা কি? উল্টা যে ঢুকতেছে যে ভিআইপি লাইন, এদের কারণে আমাদের লেট হচ্ছে। তারা চাকরি করে সরকারি, আমরা চাকরি করি না, আমরাও তো প্রাইভেট জব করি। আর এখন বাজে কয়টা? 10:30 বেজে গেছে, প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা দাঁড়িয়ে আছি, এখনো তেল পাইনি। ফিলিং স্টেশনের কর্মকর্তারা বলছে যতটুকু তেল পাওয়া যাচ্ছে তাই গ্রাহকদের দেওয়া হচ্ছে। পাম্পে তেলের সরবরাহ বাড়লে গ্রাহকদের ভোগান্তি কমে আসবে। তেলের লাইনে সিরিয়াল মোটামুটি অনেক। যাদের অ্যাপস আছে তাদের আমরা 1200 টাকা তেল দিচ্ছি, আর যাদের অ্যাপস নাই 500 টাকা তেল দিচ্ছি। ওইটা 500 টাকা পর্যন্ত আমাদের সীমাবদ্ধ। অ্যাপসের আওতাভুক্ত না হলে হয়তো বা সরকারিভাবে অন্য কোনো ঘোষণা আসতে পারে, তখন ওইভাবে কার্যক্রম শুরু হবে। তেলের দাম বাড়ার ফলে নিত্যপণ্যের দাম যেন বেড়ে না যায়, সেদিকে মনোযোগ দেওয়ার দাবি জনসাধারণের। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে নতুন করে সংকটের মুখে পড়তে পারে দেশের অর্থনীতি। জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি আরও বেড়ে যেতে পারে, যা জনজীবনে নতুন করে চাপ সৃষ্টি করবে বলে শঙ্কার কথা জানিয়েছেন অর্থনীতিবিদরা। আর উৎপাদন ব্যয় বাড়ায় রপ্তানিমুখী শিল্প ক্ষতিগ্রস্ত হবে বলে মত ব্যবসায়ীদের। ভবিষ্যতে সংকট উত্তরণে আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব জ্বালানি সক্ষমতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। আরাফাত ইসলামের রিপোর্টে বিস্তারিত। জ্বালানি তেলের দাম বাড়ার পর শিল্প, কৃষি ও সেবাসহ দেশের বিভিন্ন খাতে এর প্রভাব স্পষ্ট হয়ে উঠছে। ইতোমধ্যেই পরিবহন ভাড়া এবং এলপিজির মূল্য বেড়েছে। এর প্রভাব পড়তে শুরু করেছে নিত্যপণ্যের বাজারেও। একই সঙ্গে জ্বালানি ঘাটতির কারণে বিদ্যুৎ উৎপাদন কমে লোডশেডিংও বেড়েছে। এতে শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। জ্বালানির দাম বাড়ার ফলে তৈরি পোশাক খাত বেশি ক্ষতিগ্রস্ত হবে এমনটাই বলছেন ব্যবসায়ীরা। ফুয়েল ক্রাইসিসের জন্য আমাদের প্রোডাকশন কমেছে, ফুয়েলের মূল্য বৃদ্ধির জন্য আমাদের খরচ বেড়েছে। তাহলে দুই দিকেই কিন্তু ইম্প্যাক্ট হচ্ছে। তো সেই ইম্প্যাক্টটা কিন্তু আমাদেরকে আরও ক্ষতির মধ্যে আরও ক্ষতিগ্রস্ত করবে। এমনিতে তো আপনি জানেন যে গত আগস্ট থেকে একদম টানা আমাদের রপ্তানি নেগেটিভ গ্রোথ, তো সেটা তো নেগেটিভ হচ্ছেই। এখন নেগেটিভের মধ্যে আরও অনেকগুলো নেগেটিভ যোগ হচ্ছে, তাহলে নেগেটিভটা আরও বাড়বে। ভেরি সিম্পল। অর্থনীতিবিদরা বলছেন জ্বালানির মূল্য বৃদ্ধি নতুন করে মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে। নতুন করে কর্মসংস্থান হারানোর শঙ্কায় দারিদ্রতাও বাড়তে পারে বলে মত তাদের। মূল্যস্ফীতি গত কয়েক বছরে ক্রমান্বয়ে এটা উপরের স্তরে আছে। আমরা দেখি যে মূল্য স্তর উপরের স্তরে আছে। এরকম একটা অবস্থায় এই মূল্য বৃদ্ধির চাপটা সাধারণ জনগণের উপর, বিশেষ করে যারা স্থির আয়ের মানুষ আছেন, প্রান্তিক মানুষ আছেন, তাদের উপরে পড়বে। বাজার ব্যবস্থাপনা, অন্যান্য যে সামাজিক সুরক্ষা কর্মসূচি, সেটার মাধ্যমে কিছুটা হলেও এটা প্রশমিত করা যাবে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে সরকার অনেক দেরিতে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়ায় চাপ বেড়েছে। এবার দাম সমন্বয় করেছে অনেক লেটে, এটা আরও আগে করা উচিত ছিল। তাহলে হয়তো যে ক্রাইসিসটা আমরা দেখছি বাংলাদেশে, এই তেলের জন্য যে একটা হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে, এটা যে কালোবাজারি হচ্ছে পেট্রোল পাম্পে, আপনারাই রিপোর্ট করছেন 14 ঘন্টা 16 ঘন্টা লাইন দিয়ে থাকতে হচ্ছে, এই ঘটনাটা তৈরি হতো না। আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব জ্বালানি সক্ষমতা বাড়ানোর পাশাপাশি অভ্যন্তরীণ তেল গ্যাস কূপ খনন ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের পরামর্শও দেন তিনি। ল্যান্ডে এবং সাগরে দুইটাতেই তেল গ্যাস অনুসন্ধানের জন্য বিদেশি কোম্পানিকে নিয়ে আসা। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।
সংরক্ষিত নারী আসনে মনোনীতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দুপুরে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মনোনীতদের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মনোনীত নারী সংসদ সদস্যরা হলেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা, আরলি, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন, নীলুফার চৌধুরী মনি, নিপুণ রায়, জেবা আমিন, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেব্রিন, সঞ্জিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনাজ, সুবর্ণা শিকদার, শামিমা আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসি আহমেদ, বিথিকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহমিদা নাসরিন, আরিফা সুলতানা, সঞ্জিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন। বিএনপি ও জোটের প্রার্থী তালিকা দেখুন: সেলিমা রহমান, স্বামীর নাম শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলি, মোসাম্মদ ফরিদা ইয়াসমিন। রাজধানীর কাফরুলে AKM অ্যাপারেলস গার্মেন্টসের মালিককে ভয়ভীতি দেখিয়ে 1 কোটি টাকা চাঁদা দাবি করে গুলিবর্ষণের ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে র্যাব 4। সকালে রাজধানীর মিরপুর র্যাব 4-এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের সিনিয়র সহকারী পরিচালক KN রায় নিয়তি। তিনি জানান, গ্রেফতারকৃত আসামিরা হলেন কাফরুল সহ আশপাশের এলাকায় চাঁদাবাজি, মাদক, আধিপত্য বিস্তার সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। AKM অ্যাপারেলস গার্মেন্টসটি একটু অনুন্নত এলাকায় হওয়ায় এবং যাতায়াতের রাস্তা খারাপ থাকার কারণে চাঁদাবাজির জন্য আসামিরা গার্মেন্টসটিকে টার্গেট করে বলে জানায় র্যাব। আসামিদের কাছ থেকে ব্যবহৃত 4টি মোবাইল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানায় র্যাব। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশের বাজারে আরও 1 দফা বেড়েছে স্বর্ণের দাম। সবশেষ সমন্বয় অনুযায়ী সোমবার ভালো মানের বা 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম পড়েছে 2,50,193 টাকা। গেল বুধবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এক বিজ্ঞপ্তিতে এ মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়। সিদ্ধান্ত অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়েছে 2,50,193 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,38,820 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি 2,04,703 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ 1,66,737 টাকায় বেচাকেনা হচ্ছে। দর্শক, এবারে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের খবর জানাতে মিরপুর স্টেডিয়ামে যাচ্ছি। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নিলয় মজুমদার। সরাসরি যাচ্ছি তার কাছে। নিলয়, মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ নিউজিল্যান্ড খেলা, নিউজিল্যান্ড ব্যাট করছে। ব্যাটিং দেখে আসলে কি মনে হচ্ছে, স্কোর কেমন হতে পারে? যে উইকেট এখন আচরণ করছে সেই আচরণ অনুযায়ী মনে হচ্ছে এই জায়গায় 210 বা 220 রানের উইকেট, এটি এর বেশি নয়। কারণ বাংলাদেশে যে নিউজিল্যান্ডের যে ব্যাটিং আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে উইকেটে যারা স্পেস বোলার আছেন তারা বেশ সহায়তা পাচ্ছেন। বিশেষ নাহিদ রানা 3 উইকেট নিয়েছেন, শরীফুল 1 উইকেট নিয়েছেন, সৌম্য ফিরে এসে দলে ফিরে এসে 1 উইকেট নিয়েছেন। তো যেই আচরণ আমরা দেখতে পাচ্ছি, একটা স্পোর্টিং উইকেটই এখন পর্যন্ত। নিক কেলি যতক্ষণ পর্যন্ত ছিলেন খুব দারুণ ব্যাটিং করছিলেন। নিক কেলি 30 রান করে আউট হয়েছেন এবং এটা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম 50ও ওয়ানডে ক্যারিয়ারে। তো যেহেতু ব্যাটিংয়ে এবং বোলিংয়ে একটা ভারসাম্য আছে, এখন পর্যন্ত মনে হচ্ছে মিরপুর একটা স্বাভাবিক ওয়ানডে উইকেট যেরকম আচরণ করে সেই আচরণে আমরা দেখতে পাচ্ছি। আরেকটা কথা বলতে গেলে, বিশেষ করে বলতে গেলে, রব ওয়াল্টার এই সিরিজ শুরু হওয়ার আগে বলেছিলেন নাহিদ রানা খুব একটা সমস্যা হবে না তাদের জন্য, যেহেতু তারা নিয়মিত 145 বা 150 কিলোমিটার গতির বল খেলে থাকেন। কিন্তু আজ সেই নাহিদ রানাই পার্থক্য করে দিয়েছেন। 3টে উইকেট নিয়েছেন এবং গুরুত্বপূর্ণ উইকেট। বিশেষ করে একটা উইকেটের কৃতিত্ব আপনার লিটন দাসকে দিতেই হবে। তিনি যেভাবে দৌড়িয়ে তার 100তম ওয়ানডে ম্যাচ এটি এবং যেভাবে দৌড়ে তিনি ক্যাচটি ধরলেন, এটাকে আপনার প্রশংসা না করে কোনো উপায় নেই। তো এখন পর্যন্ত আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, বাংলাদেশ যদি 220 রানের টার্গেট পায় সেই হিসাবে খুব ভালোভাবে চেস করার কথা, যেহেতু আমাদের ব্যাটিংয়ের শক্তি বাড়ানো হয়েছে। আর বিশেষ করে এই ম্যাচের ফলাফল কি হতে পারে এটা মূলত নির্ভর করছে ব্যাটসম্যানদের উপরে। এই ছিল এখান থেকে সর্বশেষ। দর্শক, আমরা জানছিলাম বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের খবর।
এদিকে আজ থেকে সারা দেশে হাম রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সব জেলায় শুরু হয় এই টিকাদান কর্মসূচি। সম্প্রতি হাম আক্রান্তের হার উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় শিশুদের নিয়ে অভিভাবকরা ছুটে যান টিকাদান কেন্দ্রগুলোতে। আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। পঞ্চগড়ের সিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাম রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সারা দেশের মতো চট্টগ্রামের জঙ্গল সলিমপুর SM পাইলট স্কুল প্রাঙ্গণে টিকা কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। খুলনা নগরীর কাস্টম ঘাটে আমিরা বানু বেগম নগর মাতৃসদনে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিটি কর্পোরেশন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। আর রাজশাহী নগর স্বাস্থ্যকেন্দ্রে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। সকালে মাগুরা পৌরসভা চত্বরে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম শুরু হয়েছে। রাঙ্গামাটিতে বাইতুর শরফ জব্বারিয়া মাদ্রাসায় টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার এই কর্মসূচি উদ্বোধন করেন। এছাড়া ময়মনসিংহ, গাজীপুর, রাজবাড়ী, চাঁদপুর, ফেনী, সাতক্ষীরা, কুমিল্লা, জামালপুর, মৌলভীবাজার, কুষ্টিয়া, হবিগঞ্জ সহ অন্য সব জেলাতেও শুরু হয়েছে হাম রুবেলা টিকাদান কার্যক্রম। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক। দেশে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে সেই সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে বরিশালের এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। ক্ষমতাসীন রাজনৈতিক দল যখন গণবিচ্ছিন্ন হয় এবং গণবিরোধী হয়, তার সুদূর প্রসারী পরিণতি কত খারাপ হতে পারে তার একটা প্রমাণ হচ্ছে আজকের এই মুহূর্তে দেশে যে জ্বালানি সংকট, তার প্রধান অপরাধী হলো পলাতক স্বৈরাচারী সরকার। কুমিল্লায় আগ্নেয়াস্ত্র, মাদক ও দেশীয় অস্ত্র সহ একাধিক মামলার আসামি সোলেমানকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে জেলার সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুর এলাকায় গোয়েন্দা পুলিশের একটি দল সোলেমানের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, 5 রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও দেশীয় অস্ত্র জব্দ করে পুলিশ। এদিকে পাবনায় অভিযান চালিয়ে একটি অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। অভিযানে 3টি বিদেশি রিভলভার এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। গুপ্ত বেশধারী যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, তারা আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন তারেক রহমান। বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠের বিশাল জনসভায় তিনি বলেন, বিএনপি যে জুলাই সনদে স্বাক্ষর করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। তিনি বলেন, বিএনপি দেশের মানুষকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে চলছে, যা বাধাগ্রস্ত করতে চায় একটি মহল। বগুড়ায় আতিকুর রহমান সোহাগকে সাথে নিয়ে হাসান মাহমুদের রিপোর্ট। শেষ বিকেলের পড়ন্ত আলোয় যখন লোকে লোকারণ্য বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠ, তখন জনতরঙ্গের ঢেউ তুলে জনতার মঞ্চে এলেন এ অঞ্চলের ভূমিপুত্র তারেক রহমান। বক্তব্যের শুরুতেই গত 2 মাসে তার সরকারের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, একটি মহল যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তারা জুলাই সনদের ধোঁয়া তুলে আবারও দেশকে অস্থিতিশীল করতে চায়। এই গুপ্ত বিভ্রান্তকারীরা আবারও এখন এই বিভ্রান্তের কাজ শুরু করেছে। তারা এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি তারা কিভাবে বিভ্রান্তির চেষ্টা করেছে দেশের মানুষকে। 86 সালের নির্বাচনে আমরা দেখেছি তারা কিভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল দেশের মানুষকে। 96 সালেও আমরা দেখেছি স্বৈরাচারের সাথে গিয়ে তারা কিভাবে দেশের মানুষকে বিভ্রান্ত করেছিল। 2008 সালেও আমরা দেখেছি সেই ওয়াল 11-এর সাথে যোগ দিয়ে তারা কিভাবে বিভ্রান্ত করেছিল দেশের মানুষকে। এই দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করেনি। প্রিয় ভাই বোনেরা, যে দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদেরকে কি বিশ্বাস করা যায়? তাদেরকে বিশ্বাস করা যায় না। ময়মনসিংহের একটি ঘটনাকে কুচক্রী মহল রাজনৈতিক রূপ দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দেখেন কেমন আন্দোলন কথা বলে, আর ব্যক্তি ঘটনাকে কিভাবে রাজনৈতিক রূপ দিতে চায়। ঠিক দিনাজপুরের ইয়াসমিনের ঘটনার মতো, যে
ওই ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে দেশে অশান্তি তৈরি করা হয়েছিল, 172 দিনের হরতাল লাগা হয়েছিল, মনে আছে নিশ্চয়ই আপনাদের। আসুন, আজ সময় হয়েছে, মানুষ ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য। মানুষ ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে যেই জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করছে সেই জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য। কাজেই যার ম্যান্ডেট বাংলাদেশের জনগণ আমাদেরকে দিয়েছে, যেই প্রতিশ্রুতি জনগণকে আমরা দিয়েছি, আসুন আল্লাহর রহমতে আজকে এই মিটিং আমরা প্রতিশ্রুতি শপথ গ্রহণ করতে চাই। প্রত্যেকটি সেই শপথ হবে, প্রত্যেকটি প্রতিশ্রুতি ইনশাআল্লাহ যাতে আমরা বাস্তবায়ন করতে পারি। বগুড়ার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, শুধু বগুড়া নয়, তার সরকার সারা দেশের মানুষের স্বস্তি ও সচ্ছলতা ফেরাতে কাজ করছে, যা ধ্বংস করে দিয়ে গেছে পতিত স্বৈরাচার। তিনি বলেন, স্বাক্ষর করা জুলাই সনদ বাস্তবায়ন করবেন তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে জুলাই সনদে সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অক্ষর আমরা ইনশাআল্লাহ এক এক করে বাস্তবায়ন করব। কিন্তু বারবার পরিষ্কারভাবে এই কথা বলে দেওয়ার পরেও আমরা দেখলাম যে কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করার জন্য কিছু কথাবার্তা তারা বলা শুরু করেছে। কেউ যাতে বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্য তার হাতকে শক্তিশালী করতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বগুড়া আসলেন তারেক রহমান। 20 বছরের নির্বাচন আর হামলার সময় কাটিয়ে গেছেন পিত্রালয়ে। তাই বগুড়াবাসীর তাকে ঘিরে উচ্ছ্বাসের কমতি ছিল না। তারেক রহমানও বললেন, বগুড়া সহ সারা দেশকে উন্নয়নের শিখরে নিতে চান তার সরকার, আর সে অনুযায়ী কাজ করছেন তারা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বাড়তি দামে কিনতে হচ্ছে জ্বালানি তেল, তাই উন্নয়নের সিদ্ধান্ত নিতে হবে ভেবেচিন্তে। তিনি আরও বলেন, পুরো দেশ সরকারের দিকে তাকিয়ে, তাই সারা দেশের উন্নয়ন করতে হবে সমানভাবে। হাসান মাহমুদের আরেকটি রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রনি রায়হান। যে এলাকার সাথে গেঁথে আছে নারীর টান, যেখানে পরতে পরতে লেগে আছে পিতার স্পর্শ, সেই বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে এলেন পুত্র তারেক রহমান। দীর্ঘ 20 বছর পর পিতৃভূমি বগুড়ার বাগবাড়ির শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে তারেক রহমান উপস্থিত হলে মানুষের বাঁধ ভাঙা আবেগ আর উচ্ছ্বাস আছড়ে পড়ে চারদিকে। 911 জন নারীকে ফ্যামিলি কার্ড বিতরণ করেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী পর্যায়ক্রমে সবাই পাবে এই সেবা। শহীদ জিয়া ডিগ্রি কলেজকে সরকারি করার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সারা দেশের মানুষের জন্য কাজ করতে চায় তার সরকার। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধ হওয়ার কারণে যেটা হয়েছে, যেখান থেকে তেল গ্যাস আমরা আনতাম সেই দেশগুলো আক্রান্ত হয়েছে। শুধু তাই নয়, যেই রাস্তা দিয়ে আসতো, এই যে আমরা শহর থেকে যে লিচুতলা দিয়ে আসলাম, এই যেই রাস্তার কথা বললেন, জাহাজেরও এরকম নদীর মধ্যে সমুদ্রের মধ্যে রাস্তা আছে, সেই রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে। ফলে তেল আনতেও কষ্ট হচ্ছে, এবং যেহেতু যেই দেশ থেকে আমরা তেল আনতাম ওখানেও দাম বেড়ে গেছে, ফলে অনেক বাড়তি দাম দিয়ে তেল, ডিজেল, পেট্রোল কিনে আনতে হচ্ছে আমাদেরকে। ফলে রাষ্ট্রের অতিরিক্ত অনেক অর্থ চলে গেছে। এই অর্থ কাদের? রাষ্ট্রের অর্থ কাদের? আপনাদেরই তো অর্থ, এই অর্থ আপনাদের। সেই জন্য আমাদেরকে বিবেচনা করতে হবে যে কোন রাস্তাটা 4 লেন করা প্রয়োজন, কোন রাস্তাটা 2 লেন করা প্রয়োজন। বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবন উদ্বোধন করেন তারেক রহমান। মানুষের বিচার প্রাপ্তির সেবাকে সহজ করতে বগুড়া সহ 10 জেলায় বেল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, বিচার প্রাপ্তি কারো দয়া নয়, জনগণের অধিকার। আদালত হয়রানির জায়গা নয়, বরং ন্যায় বিচার পাওয়ার নিরাপদ স্থল। পরে বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করে তার ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। মডেল টাউন করতে গেলে তো শুধু সরকার একা পারবে না, এলাকার মানুষ, শহরের মানুষ যদি চেষ্টা না করে, শহরের মানুষ যদি একসাথে কাজ না করে, তাহলে তো সম্ভব না রে ভাই। এছাড়াও বাগবাড়ি জিয়া গ্রাম হাসপাতালে হাম রুবেলা টিকা ক্যাম্প এবং চৌকিরদহ খাল খনন কাজের উদ্বোধন করেন তারেক রহমান। পরে যাত্রাবিরতি করেন নিজের পৈতৃক বাড়িতে। বিকেলে বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠের জনসভায় বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী। দীর্ঘ নির্বাসন, মামলা, হামলার মতো প্রতিকূলতা পেরিয়ে 20 বছর পর প্রধানমন্ত্রী হিসেবে নিজের পিত্রালয়ে আসলেন তারেক রহমান।
এখানকার মানুষের তাই তাকে ঘিরে যেমন আগ্রহ রয়েছে, তেমনি তারেক রহমানও বললেন শুধু এই অঞ্চলের মানুষ নয়, পুরো বাংলাদেশের মানুষের জন্য তিনি একটি নিরাপদ বাংলাদেশ উপহার দিতে চান এবং তার সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, বাগবাড়ি, বগুড়া। আগামীকাল থেকে দেশব্যাপী শুরু হচ্ছে মাধ্যমিক পর্যায়ের এসএসসি ও সমমানের পরীক্ষা। আজ শিক্ষামন্ত্রী এ.ন.ম এহসানুল হক মিলন এক সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো পরীক্ষার্থীদের সকাল ৮টায় সময় হলে প্রবেশের সুযোগ দেয়া এবং পরীক্ষা সংক্রান্ত সব ধরনের অপরাধ ঠেকাতে ১৯৮১ সালের পাবলিক পরীক্ষা আইন সংশোধনের উদ্যোগ নেওয়ার কথা জানান। নজরানা চৌধুরী রিপোর্ট। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা এসএসসি ও সমমান পরীক্ষা। এই পরীক্ষা যেন শতভাগ সুষ্ঠু হয় সে বিষয়ে জানাতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সোমবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদি আমিন বক্তব্য রাখেন। ৯টি সাধারণ বোর্ড এবং কারিগরি ও মাদ্রাসা বোর্ডের অধীনে এবার মোট ১৮,৫৭,৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে, যা গত বছরের তুলনায় ৭১,৬২৬ জন কম। প্রশ্ন ফাঁস সহ যে কোনো প্রকার পরীক্ষা সংক্রান্ত সাইবার অপরাধ ঠেকাতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী। আমরা নজরদারি করছি সাইবার ক্রাইমে যারা করবে, যারা প্রশ্নপত্র থানা থেকে বা ট্রেজারি থেকে উত্তোলন করবে, তাদের ফোন নাম্বার রেখে তারা কোনো ক্রাইম করছে কিনা তাদের লিস্ট আমরা নিয়েছি। আই এম ভেরি কেয়ারফুল, আই এম ভেরি সিরিয়াস, আই মিন বিজনেস। এই জন্য 1980 অ্যাক্ট পাল্টাচ্ছি যে আমরা যারা ক্রাইম করবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। যানজটের বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষার্থীরা যেন সকাল ৮টা থেকে পরীক্ষার হলে ঢুকতে পারে সে বিষয়ে শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। একজন শিক্ষক ৩০০ খাতা লিখতে তার কতদিন সময় লাগতে পারে, সেগুলিকে আমরা এবার আনুপাতিক হারে কতটুকু সময় লাগতে পারে সেগুলি বিবেচনা করে তাদেরকে এনাফ সময় দেওয়া হচ্ছে এবং এক্সামিনার বাড়ানো হচ্ছে যাতে খাতাগুলো সুন্দরভাবে দেখেন। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার আশা প্রকাশ করে শিক্ষামন্ত্রী জানান এই সময় কিভাবে আরও কমিয়ে নিয়ে আসা যায় সেজন্য তারা কাজ করছেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় ক্যান্সার হাসপাতালের উপপরিচালক ডক্টর আহমদ হোসেনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বিকেলে অফিস শেষ করে বাসায় ফেরার পথে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের গলিতে অজ্ঞাতনামা কয়েকজন তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বর্তমানে তিনি ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থলে গিয়ে বনানী থানা পুলিশ জানায় দুর্বৃত্তদের শনাক্তকরণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।